যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা সংসদ অধিবেশনের প্রথম দিকে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে সবার আগ্রহের জায়গা ছিল সংসদ কেমন হয় সেটি তো অবশ্যই, এবং পাশাপাশি সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকা, তাদের বক্তব্য, আচরণ সবকিছুই। এর মাঝে একটি বিষয় একটু সবারই নজর কেড়েছে এবং সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আসলে কোনো কিছু আটকানো সম্ভব না, হুড়হুড় করে সেটি আসলে ছড়িয়ে যায়। সেটি হচ্ছে হেডফোনের গোলযোগ, যেটির দায় অনেকটা বারবারই বলা হচ্ছিল যে গেল সরকার, অর্থাৎ আপনি যখন যে সরকারের অধীনে তখন ছিলেন, তারা হচ্ছে কেন এই বিষয়টি ফয়সলা করে যায়নি, অর্থাৎ নিরাপত্তার পাশাপাশি কোথায় কোথায় ত্রুটি ছিল সেগুলো নিরসন করে যায়নি কেন? সংসদে যখন অধিবেশনের সময় হেডফোনের যে গোলযোগ হয়েছে, সংসদ সদস্যরা শুনতে পাচ্ছিলেন না, কথা বলতে পারছিলেন না, আবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের হেডফোন ব্যবহার না করার জন্য সেটি তাদের মনে হয়েছে অনেক ব্যয়বহুল ছিল, সেখানে আগে সরকার সেটি করে গেছে। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব ইন্টারেস্টিং একটা বিষয়ের অবতারণা করেছেন। এটা করতে পারলে অবশ্যই ভালো হতো। আমরা তো সবাই চাই যে সংসদ সদস্যরা যেটা বলবেন সেটা তারা পরস্পর শুনবেন এবং তাদের কথা দেশের মানুষ শুনবে। তো অন্তর্বর্তীকালীন সরকার হয়তো প্রাধান্যটা দিয়েছিল যে সংসদে যারা যাবেন তারা সত্যিকার অর্থে যাতে যারা জনপ্রতিনিধি হন এবং তারা যাতে জনগণের হয়ে জনগণের কথাগুলো বলেন সেখানে। এইটা এনশিওর করতে গিয়ে কারিগরি দিকটাতে হয়তো বা কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি যে সেটা মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এবং এটা মানে ইট ইজ নট টু লেট টু অ্যাকচুয়ালি রেকটিফাই দিস প্রবলেম। এখন মাত্রই সংসদ বসেছে, বেশ মাত্র কয়েকদিন ধরে আপনার এইখানে আলোচনা হয়েছে। একটা সময় তো ছিল যে সংসদে আসলে হেডফোনেরই প্রয়োজন হতো না, আপনার আর অন্যভাবেই সংসদ সদস্যরা কথা বললে তারা পরস্পর শুনতে পারতেন। আমরা যদি সেই পদ্ধতিতেও যদি ফেরত যেতে পারি বা কারিগরি যেই ত্রুটি এটা সমাধানের অযোগ্য কোনো বিষয় না, এটা আশা করি যারা প্রকৌশলী আছেন সেখানে শব্দ প্রকৌশলী আছেন, সংসদ সচিবালয়ে তো অনেক ধরনের কর্মকর্তা আছেন, একটা বিশাল কর্মযজ্ঞ সেখানে চলে। দীর্ঘদিন সংসদ, প্রথমত আগের সংসদ অকার্যকর ছিল, সেখানে আসলে কে কি বলতেন সেটা কোনো কিছু ম্যাটার করতো না, কারণ আসলে সেখানে দলীয় নেতা কর্মীদের স্তুতিটাই হতো। সো সেখানে কে কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন এটার দিকেও আসলে সেভাবে মনোযোগ ছিল না। দীর্ঘদিন পরে একটা সংসদ আমাদের হয়েছে যেখানে আসলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুব ম্যাটার করে, কারণ এখানে যারা এসেছেন এরা প্রত্যেকে ট্রুলি একটা কম্পিটিটিভ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তারা যেই কথাটা বলবেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা কারিগরি যেই ত্রুটি যেটা আছে এটা আমরা বিশ্বাস করি যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা খুব দ্রুত এটা সমাধান করবেন। অবশ্যই। কামরুজ্জামান রতন, আমরা জানি এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি 3 এপ্রিল অবশ্য তাদের সেই ফলাফল দেওয়ার কথা। আপনার কাছে কি মনে হয় কারিগরি ত্রুটি এটি? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। তো সিরিয়াস না নেওয়ার পরে দুইটা ভাবে আমি এটাকে বিশ্লেষণ করতে চাই। আপা, আপনি ধরেন একটা গৃহস্থলী কাজের বুয়াদের উপর আপনি নির্ভর করেন। আপনি 2-3 মাস বা 1 বছর দেশের বাইরে ছিলেন, বাসায় ফিরে আপনি সবাইকে ঝাড়ফুঁক করে এই সবকিছু দেখো ঠিকঠাক মতো হলে হয় না। মনে হয় যে আপনার যে কাজটা বা যেটা সুচারুভাবে করার কথা ছিল, আমার মনে হয় আর গত পার্লামেন্টে এইখানে তো কি বয়ান হইতো, খেলা হবে, কাইটালামু ফাইটটা যায়, তো এত কিছু ওইখানে আলোচনা হইতো। তো ওইখানে মাইকেরও ওইরকম দরকার ছিল না, কারণ তারা যারা হইছে তারা কিভাবে হইছে, তারা জনগণের কাছে কি প্রত্যাশা নিয়ে আসছিল। সুতরাং আমি এইটাকে আবুল কালাম ভাই, যেটা ত্রুটিটা হয়েছে এটা যেইটাই হয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে নিশ্চয়ই ইতিমধ্যে তাদেরকে 2-1জনকে চাকরিও গিয়েছে, এটাও সমাধান না। নিশ্চয়ই এটা ভবিষ্যতে আমরা যারা কথা বলবো জনগণের প্রত্যাশা পূরণে আমরা কি জাতিকে আগামীতে বিনির্মাণে কি উপহার দেবো, রূপায়িত বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, আমাদের কাছ থেকে এবং আমাদের এলাকার যে মানুষের প্রতি যে আমাদের কমিটমেন্ট, এগুলো মানুষ শুনতে চাচ্ছে। যান্ত্রিক ত্রুটি সেরে যাবে, কিন্তু আমরা যে সমস্যা আলোকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের জনপ্রতিনিধি হয়েছি, এই আলোকে আমরা কতটুকু পার্লামেন্টকে আমরা ভাইব্রেন্ট করবো, মানুষের প্রত্যাশার জন্য আমরা কতটুকু কথা বলতে পারবো এবং একটা এক্সিকিউট এলাকায় কতটুকু আমি উন্নয়নের ক্ষেত্রে মানুষকে আমি দিতে পারবো, মনে হয় এইটার দিকে আমি ফোকাস দেবো।
এবং একই সাথে হচ্ছে আমরা জানি যে 133টি যে অধ্যাদেশ সেটা নিয়েও তো সামনের দিনগুলোতে আলোচনা করবার একটি সুযোগ বা আসলে নিশ্চয়ই সংসদে উত্থাপিত হবে, সেই বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা করবো আমরা। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমরা জানি যে আগামীকাল বিরোধী দলের যে সংসদীয় দলের আমরা জানি যে সেখানে সভা রয়েছে সকালের দিকে, এবং সেখানে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা, যেহেতু আগামীকাল থেকে আবারও সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেই বিষয়ে কি দলের কারোর সাথে কোনো কথা হয়েছে আপনার? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি ধন্যবাদ। সকাল 11টায় আমাদের সংসদীয় কমিটির মিটিং রয়েছে। সেখানে আমরা 133টি অধ্যাদেশের ব্যাপারে আমাদের বক্তব্য কি হবে, আমরা কোন স্ট্র্যাটেজিতে আগাবো, আমরা সেগুলো নিয়ে আমাদের কমিটি আলোচনা করবে। তবে মোটা দাগে যদি আমি আপনাকে বলি যে আমাদের মেইন বক্তব্য হচ্ছে যে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, সংসদ, জুলাই চার্টার, মানবাধিকার, তারপর হচ্ছে আইনের শাসন, ভবিষ্যতে যেন গুম খুন না হয়, এগুলোর জন্য যে অধ্যাদেশগুলো করা হয়েছিল সেগুলো যেন সত্যিকার অর্থে আমরা একমত হতে পারি, ঐক্যমতে পৌঁছতে পারি, বিএনপি জামাত মানে সরকার বিরোধী দল, এবং এগুলো যেন এনশিওর করা হয়। অর্থাৎ 133টা অধ্যাদেশের ভিতরে 115টা সরকারি দল বলেছেন, এবং যে স্পেশাল কমিটি হয়েছে 115টার ব্যাপারে বলেছেন যে ঐক্যমত পৌঁছে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারি দলের মানে কমিটির যিনি চেয়ারম্যান জনাব জয়নুল আবদিন সাহেব, উনি বলেছেন যে ওনারা পক্ষেও না বিপক্ষেও না। তো এটা কেমন ধরনের কথা? ওনারা অধ্যাদেশের পক্ষেও না বিপক্ষেও না মানে কি? আপনারা অধ্যাদেশের বিপক্ষে। তো মৌলিকভাবে ধরেন জুলাই সনদের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে, মানবাধিকারের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে, গুম খুনের ব্যাপারে অর্ডিন্যান্স হয়েছে। তো সেগুলোর ব্যাপারে আপনারা পক্ষেও না বিপক্ষেও না, সেটি কেমন কথা? আমি মনে করি আমাদের যেটি অবস্থান হবে যে আমরা জুলাই চার্টারের যে অর্ডিন্যান্সটি রয়েছে সেটি পাস হতে হবে, সে ব্যাপারে আমরা শক্ত অবস্থান নেব। তারপর হচ্ছে গুম প্রতিরোধের জন্য যে অর্ডিন্যান্সটি হয়েছে সেটি যেন আইনে রূপান্তরিত হয়, তার পক্ষে আমরা শক্ত অবস্থান নেব। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য যে ভূমিকা পালন করা দরকার সেটির পক্ষে আমরা অবস্থান নেব। তো এখন হচ্ছে তারপর হচ্ছে যে আমরা মানে বিএনপির পক্ষ থেকে তারা কোন কারণে এবং কোন অবস্থান থেকে ওনারা মানে ফান্ডামেন্টাল এবং ভেরি ইম্পর্টেন্ট এবং নেসেসারি অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরিত করতে চায় না, সে ব্যাপারে আমরা তাদের বক্তব্য শুনবো এবং আমরা আমাদের বক্তব্য স্থাপন করব। বাট আমরা আমাদের মৌলিক মোটা দাগে যে চিন্তাটি করছি, যে আমি যে কথাটাই বললাম, মানবাধিকার অর্ডিন্যান্স, তারপর হচ্ছে যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, তারপর হচ্ছে জুলাই চার্টার, তারপর গুম খুন প্রতিরোধের ব্যাপারে যে অর্ডিন্যান্সটি হয়েছে সেটিকে আইনে রূপান্তরিত করা, সেগুলোর ব্যাপারে আমরা জোর দেব। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আপনারা অধ্যাদেশের পক্ষে না বিপক্ষে অবস্থান পরিষ্কার করছেন না, এরকম একটা না, এই ক্ষেত্রে আবু বকর ভাইকে আমি বিনীতভাবে আমি বলি, আমাদের আপনি মিস ইন্টারপ্রেট করার এই ক্ষেত্রে মনে হয় এখনো কোনো মানে সময় আসেনি এবং বলাটা বাঞ্ছনীয় হবে না। আজকে আমাদের পার্লামেন্টারি মিটিং ছিল এবং আগামীকাল দেড়টায় আমি কি মিস করেছি রতন ভাই? আপনি বলেছেন আমরা অধ্যাদেশের যে 100 মানে আমরা 130টা, আমি জয়নুল আবদিন সাহেবকে কি মিস করেছি? জুলাই সনদের উপর যেই শর্তগুলোর উপর বিএনপি ঐক্যমত হয়েছে, এইটা বিএনপি মানবে না, এই ধরনের কথা বিএনপি পার্লামেন্টে বা আপনি জয়নুল আবদিন সাহেবের যে উদ্ধৃতিটা দিলেন, হি ইজ নট আওয়ার প্রপার ম্যান জাস্ট টু ডিসকাস অ্যাবাউট ইট। এই ডিসকাস তার উপর আপনি কোনো কমেন্টস করতে পারেন না। আপনি দেখেন আগামীকাল আবার আমাদের দেড়টায় এটার ব্যাপারে আমাদের মিটিং হবে এবং ওইখানে পার্লামেন্টে আপনি যদি এটা আলোচনা কেন্দ্রবিন্দু আপনি মনে করেন, এখানে আপনারা আপনাদের পক্ষে কথা বলবেন, আমরা মনে করি আমরা আমাদের পক্ষে কথা বলবো। কখনোই আমরা জুলাই সনদের বাইরের কথার মন্তব্য আমার মনে হয় এটা এখনো বলাটা সমীচীন নয়। তো উনি তো স্পেশাল কমিটির চেয়ারম্যান এবং উনি তো বলেছেন না ভাইয়া, আপনি আমাকে বলেন, আমাদের পার্টি আজকে পার্লামেন্টারি মিটিং ছিল, সবাই ছিলেন,
আমাদের সংসদ নেতা ছিলেন এবং এইটার উপর কোনো ডিসকাশনই হয়নি। আমি ওইখানে পার্লামেন্টের উনি তো মেম্বার। মিডিয়াতে বলেছেন না। আমরা অধ্যাদেশের পক্ষেও না বিপক্ষ না, উনি তো মিডিয়াতে বলেছেন, কে বলেছেন এটা? জনাব সাহেব বলেছেন। জনালউদ্দিন সাহেব না না না, আপনি দেখেন এই ব্যাপারে আমাদের সালাউদ্দিন ভাই হলে এই ব্যাপারে কনসার্ন মুখপাত্র, এবং আপনারা এইটা অনেক বড় ইস্যু। এইটা নিয়ে আমি কি বললাম বা জনালউদ্দিন যেটা বলেছেন এটা আমি নিজেই মনে করেন আমি শুনিনি বা ওনার কথাকে আমি আমলেই নেব না, কারণ এইটার জন্য আমাদের প্রপার একটা গাইডলাইন থাকবে এবং আমাদেরকে ওইভাবেই ইন্ডিকেট করে আমরা সংসদে কথা বলবো। কিন্তু আমরা কোনো যৌক্তিক দাবি যেটা জনগণের কাছে আমরা ইতিমধ্যে আমরা প্রকাশিত করেছি এবং আমরা মানি কি মানবো না, আপনারা একভাবে চাচ্ছেন, আমরা কিভাবে চাচ্ছি সেটা আপনার পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে আপনার সেটা জাতি দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় একটু আপনারা অপেক্ষা করুন, এই অপেক্ষার মধ্যে দিয়ে ভালো কিছু জাতি দেখতে পাবে। আমরা কি সেই অপেক্ষাই আসলে করতে চাই যাতে জাতি ভালো কিছু দেখতে পারে? অবশ্যই আমাদের আমি একটু আগেও বলেছি যে এটাই আমাদের অনেক দিন পর একটা মানে প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট, যেখানে জনগণের সত্যিকার অর্থে নির্বাচিত প্রতিনিধিরা আছেন। জনগণের জন্য যেটা ভালো হবে সেটাই তারা কালেকটিভ একটা ডিসিশনে সবাই আসবেন, এটাই আমাদের নাগরিক হিসেবে প্রত্যাশা। অবশ্যই অবশ্যই আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন এবং একই সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, কারণ যেহেতু আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সংসদের নানা বিষয় নিয়ে আমরা সামনের দিনগুলোতে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব।